আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আমার সর্বশেষ সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। আপনারা জানেন সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এবং বাংলাদেশের প্রধানত সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলা, পাশাপাশি বরগুনা, পটুয়াখালী জেলারও কিছু অংশ নিয়ে সুন্দরবন বিস্তৃত। তবে যারা অ্যাডভেঞ্চার প্রেমী এবং রিল্যাক্স ২ টা একই সাথে চান ভ্রমণের ক্ষেত্রে, তাদের জন্য সুন্দরবন ভ্রমণ অত্যন্ত জনপ্রিয় এবং worthy একটা ট্রিপ হতে পারে। সুন্দরবন ভ্রমণের ক্ষেত্রে আপনি বিভিন্ন রেঞ্জ থেকেই যেতে পারেন। যেমন বাগেরহাট থেকে যাওয়া যায় মোংলা হয়ে, আবার খুলনা হয়ে যাওয়া যায়, খুলনা থেকে শুরু করা যায়। তারপর আবার সাতক্ষীরার রেঞ্জ দিয়ে যাওয়া যায়। তবে বর্তমান সময়ে লাক্সারি শিপ এবং যাওয়া আসার সুবিধা সবকিছু মিলিয়ে লজিস্টিক সাপোর্ট যদি চিন্তা করা হয়, তো খুলনা থেকে যাওয়াটাই বেটার। তো আমরাও খুলনা থেকে গিয়েছিলাম। আমি কিছু শর্ট ক্লিপ দেখাচ্ছি এখানে। তো খুলনা জেলখানা ঘাট বা যেখান থেকে শিপগুলো ছেড়ে যায়, একটা নির্দিষ্ট জায়গায় আছে। বর্তমান সময়ে প্রায় ৪০টিরও বেশি এসি লাক্সারি শিপ এবং আরও কিছু সার্ভিস লঞ্চের মাধ্যমেই তারা প্যাকেজ ট্যুর আয়োজন করে থাকে। তো বাজেট অনুযায়ী এখানে বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন ক্যাটাগরির প্যাকেজ রয়েছে। সর্বোচ্চ আমি যতদূর জানি এমনও কিছু শিপ আছে, লাক্সারি কিছু শিপ যেটা ৩০ থেকে ৫০,০০০ টাকার মধ্যে তারা প্যাকেজ অ্যারেঞ্জ করে থাকে। তো সেকেন্ড ক্যাটাগরিতে দেখা যায় যে ২২ থেকে ৩০ বা ১৫ থেকে ২১-২২ এরকম কিছু ট্রিপ থাকে। তবে সম্পূর্ণ এসি এবং ক্রুজ শিপ বা ভালো মানের যে মেরিন ভেহিকলগুলো আছে সেগুলোতে যেতে গেলে আপনাকে অবশ্যই ১৫+ বাজেট করতে হবে। এমনকি ৭ থেকে ৮,০০০ বা ১০,০০০ টাকার মধ্যেও কিন্তু অনেক প্যাকেজ আছে। তবে সেগুলোতে যাওয়াটা খুব একটা কমফোর্টেবল হবে না। তারপরেও যাদের বাজেট কম বা বেশি সেই হিসেব করে আপনারা যেতে পারেন। সুন্দরবন ট্যুর সাধারণত ২ রাত ৩ দিনের হয়ে থাকে। তো এই ২ রাত ৩ দিনের বেশিরভাগ সময় কিন্তু শিপেই কাটানো হয়। এরকম আমরা যে ক্যানেল ক্রুজিং করছি বা বিভিন্ন স্পটে যাচ্ছি, এই সময়টা খুব বেশি থাকে না। শিপেই বেশিক্ষণ সময় থাকতে হয়। এখানে খাওয়া-দাওয়া, ঘুম সবকিছুই শিপে যেহেতু করতে হয়, এজন্য আমি বলব একটু ভালো মানের শিপ চুজ করাটা ইম্পোর্টেন্ট। যাদের বাজেট ভালো বা মিডিয়াম রেঞ্জের বাজেটের জন্য হলেও ১৫,০০০+ যেতে হবে। এসি এবং ভালো মানের শিপ। সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়টি হচ্ছে যে খাবারের মান সব শিপে অলমোস্ট সেম থাকে। দিনে প্রায় ৫ বেলা খাবার দেয়। এটা খুবই সাফিসিয়েন্ট এবং কোয়ালিটি ফুড। কিন্তু ইম্পোর্টেন্ট ইস্যুটা হচ্ছে যে ভালো মানের শিপে কিন্তু অ্যাটাচড বাথ থাকে। কারণ অপরিচিত লোকের সাথে শেয়ারিং বাথরুম ইউজ করাটা একটু টাফ। এজন্য বলব যে অ্যাটাচড বাথ আছে এরকম কোনো শিপ যদি চুজ করেন সেটাই আপনার জন্য খুব ভালো হবে। যাই হোক, আমরা যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখান থেকে আমি এখন দেখানোর চেষ্টা করছি। এই জায়গাটি হচ্ছে খুলনা জেলখানা ঘাট, ৪ নম্বর ঘাট বলে। তো এটা খুলনার সেন্ট্রাল পয়েন্ট যেটা রয়্যালের মোড় ওখান থেকে খুবই কাছে এবং আমাদের প্যাকেজ ছিল শুক্রবার, শনিবার এবং রবিবার। তার মানে শুক্রবার সকালে আমরা শিপে উঠেছি, শুক্রবার সারাদিন রাত, শনিবার সারাদিন রাত এবং রবিবার বিকেল পর্যন্ত ছিল। তো সাধারণত শিপগুলো ছেড়ে যায় সকাল ৭টায়। আমরা খুব ভোরে পৌঁছে যাই এবং খুব ভোরে পৌঁছে যাওয়ার পরে আমরা ওখানে আমাদের গাইডের সাথে কথা বলে আমরা শিপে উঠে যাই। তো আমাদের সাথে যারা গিয়েছিল সবাই অলমোস্ট ঢাকা থেকেই গেছে, যার কারণে সকালে ভোরে গাড়ি পৌঁছে যায়, যার কারণে আমাদের শিপটি নির্ধারিত যে সময় ৭টা তার আগেই ছেড়ে যায়। তো এই শিপগুলো সাধারণত একেবারে নদীর তীরে আসতে পারে না, ছোট একটি বোট দিয়ে তারা আমাদেরকে শিপে নিয়ে যাচ্ছে, সেভাবেই আমরা এখানে আসছি। তো আমাদের শিপটি ৬টার দিকেই ছেড়ে গিয়েছিল আমার যতদূর মনে পড়ে। আমরা যে শিপে গিয়েছিলাম সেটির নাম ছিল জল সাফারি। আপনারা অনলাইন সার্চ করলে পেয়ে যাবেন। এই শিপের ক্যাপাসিটি হচ্ছে স্লিপিং ক্যাপাসিটি 40%। পাশাপাশি বাচ্চারা তাদের বাবা-মায়ের সাথে বেড শেয়ার করে থাকতে পারে। সেক্ষেত্রে সংখ্যাটি হয়তো আরও বেড়ে যায়। যাই হোক, আমরা শিপে উঠে গেছি। শিপের বিস্তারিত আমি অন্য আরেকটা ভিডিওতে দেখাবো। এখন আমরা শিপে উঠে যাওয়ার পর নাস্তা করে সকালে আমরা আমাদের প্রথম যে স্পট আছে আন্ধারমানিক, আমরা সেখানে চলে গেছি। তো আমরা যাওয়ার সময় আমাদের সাথে একজন গানম্যান এবং একজন গাইড সার্বক্ষণিক ছিল। আপনারা যাকে দেখতে পাচ্ছেন, গানম্যান আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন। বনে যাওয়ার ক্ষেত্রে কিছু নির্দেশনা থাকে, কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হয়, সেই জিনিসগুলো উনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এবং গাইড আমাদেরকে ওনার কিছু গাইডলাইন আছে সেগুলো আমাদেরকে বলে দিচ্ছেন। গানম্যান আমাদের সামনেই আছেন এবং এখানে কিছু জিনিস বলে রাখি, শিপগুলো কখনোই কিন্তু নদীর পাড়ে আসবে না।
শিপ থেকে নামার জন্য প্রত্যেকটি শিপের সাথে একটি করে ট্রলার থাকে, সে ট্রলারে করে আসতে হয় এবং সেই সময়টাতে অবশ্যই লাইফ জ্যাকেট পরেই আসতে হয়। তো আমরা কথা বলতে বলতেই আন্ধারমানিক যে রিজার্ভ ফরেস্ট এরিয়া আছে সেখানে ঢুকে গেছি। তো এই জায়গাটা আসলেই সুন্দরবনের রিয়েল ফিলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, রিয়েল সিনারিওটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো বনের মধ্য দিয়ে একেবারে কনক্রিটের রাস্তা তৈরি করে দেওয়া আছে, রাস্তাটা একটু উঁচু, আশেপাশে প্রচুর গাছ, সব গাছ আমরা হয়তো চিনি না, কিছু গাছে সাইনবোর্ড দেওয়া আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু হরিণের পায়ের ছাপ। এই যে ছাপগুলো দেখতে পাচ্ছেন শ্বাসমূল এর মাঝে যে ছাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো হরিণের পায়ের ছাপ এবং কিছু কিছু জায়গায় বাঘেরও পায়ের ছাপ আছে। সবকিছু হয়তো এখানে দেখা যাচ্ছে না, তার মানে এখানে হরিণ চলাচল করে। খুব রিসেন্ট কিছু মুভমেন্ট এখানে দেখা গেছে। হরিণ চলাচল করে মানে কিন্তু এখানে বাঘও চলাচল করে। যেখানে হরিণ থাকবে বনে সেখানে বাঘও থাকবে। যদিও সবাই দেখতে চায়, খুব ক্রেজিনেস থাকে মানুষের মধ্যে যে বাঘ দেখবো, বা আসার পর মানুষ জিজ্ঞেস করে বাঘ দেখছো কিনা। তবে আসলে বাঘের সাথে দেখা হওয়াটা খুব একটা সুখকর না, কারণ আপনারা বুঝতেই পারছেন বাঘ নিশ্চয়ই বন্ধুসুলভ কোনো প্রাণী না এবং এটা চিড়িয়াখানার বাঘও না, এটা জঙ্গলের বাঘ। এটা খুব হিংস্র এবং আক্রমণাত্মক স্বভাবের থাকে। এই যে এখানে আমরা কিছু পায়ের ছাপ দেখেছিলাম। আর জঙ্গলে ঢোকার জন্য এবং সেখানে চলাচলের জন্য বেশ কিছু নিয়ম কানুন একটু মেনে চলতে হয়, যেমন আপনাদের খুব ভালো লাগবে, আপনারা দেখবেন, কিন্তু কিছু জিনিস একটু মাথায় রাখতে হবে, গানম্যান এবং গাইডম্যান যারা এগুলো আপনাদেরকে বলে দিবে। তো আমরা আন্ধারমানিকে এখানে একটা খাঁচার মধ্যে কিছু হরিণও দেখেছিলাম। হরিণকে এখানে খুব কাছ থেকে টাচ করা যায়। আমরা চলে আসলাম দ্বিতীয় দিন, তার মানে শনিবার সকাল, খুব ভোরে প্রায় 4:30টার দিকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের সেকেন্ড স্পট জামতলা সি বিচ। তো আমরা খুব ভোরে এসেছিলাম, তখন এখানে আলো ছিল না, আমরা টর্চ জ্বালিয়ে কিছু দূর চলে আসি। তো সে জায়গাটা আমার ভিডিওতে আসেনি। এই জামতলা সি বিচটি হচ্ছে আসা যাওয়া মিলিয়ে প্রায় 3.5 কিলোমিটার রাস্তা, যেতে 1.75 কিলোমিটার, আসতেও সেম দূরত্ব। তো এটা সম্পূর্ণ পায়ে হেঁটে যেতে হয় এবং এটা কিন্তু একেবারে জঙ্গলের ভিতর থেকে, যদিও রাস্তাটি খুব প্রশস্ত দেখা যাচ্ছে, তো তারপরেও এইখানে অন্ধকারের মধ্যে একেবারে যে একটা থ্রিলিং যে একটা ফিল আছে, ওয়াইল্ড যে একটা ফিল আছে, এবারে ঘন জঙ্গলের মধ্যে, সেই ফিলটি আমরা এখানে পেয়েছিলাম। এবং আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে গাছের নিচে বিভিন্ন সময়ে ইতিপূর্বের কিছু অভিজ্ঞতা ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে আমাদের গাইড। এখানে কিন্তু অনেক সময় বাঘ ওত পেতে থাকে এবং দুই একটা অ্যাটাক করার চেষ্টা বা এই ধরনের ঘটনা ঘটেছে। তো এই জন্য এখানে দুইটি পরামর্শ আমার অভিজ্ঞতা থেকে আমি বলি, সেটি হচ্ছে ওনারা যেটা শেয়ার করেছে তার ভিত্তিতে আমার অভিজ্ঞতা আমি বলি যে এখানে সবাই একটু ইউনাইটেড থাকবেন। যদিও আমরা নিজেরাই এখানে বেশ কিছু গ্যাপে গ্যাপে হেঁটে যাচ্ছিলাম, তবে এটা আসলে উচিত হয়নি, আমরা ওনাদের মাধ্যমে পরে জানতে পেরেছি। সবাই যতটা সম্ভব ইউনাইটেড থাকবেন, কারণ হচ্ছে বাঘ একটু ছন্ন ছাড়া বা দলছুট মানুষের উপরে আক্রমণ করে থাকে। গাইড আমাদেরকে যেটা বলেছেন, এই যে অন্ধকার জঙ্গল, এটা কিন্তু যথেষ্ট ভীতি জায়গা নিয়েছিল। এবং আরেকটা ব্যাপার, জঙ্গলে হাঁটার সময় এই স্পটগুলোতে কেউ কড়া পারফিউম ব্যবহার করবেন না, কারণ বাঘ বা বন্য শূকর বা কোনো হিংস্র প্রাণীর উপস্থিতি কিন্তু তাদের শরীরের গন্ধ থেকেই কিন্তু গাইড এবং গানম্যানরা বুঝতে পারেন। এজন্য যারা আমরা যাচ্ছি হেঁটে, তাদের কেউ কড়া পারফিউম ব্যবহার করলে ওনাদের এটা বুঝতে সমস্যা হয়। হেঁটে হেঁটে আমরা অবশ্য চলে এসেছি সেই আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশন জামতলা সি বিচ। এই সি বিচটি একটু ছোট, খুব একটা বড় না, তবে এটার স্পেশালিটি হচ্ছে এখান থেকে সূর্যোদয় খুব সুন্দরভাবে দেখা যায়। যদিও আমরা দেখতে পাইনি, কারণ আমরা যেদিন এখানে আসি সেদিন প্রচুর কুয়াশা ছিল, কুয়াশা থাকার কারণে আমরা এখানে সূর্যোদয় খুব একটা ভালো করে দেখতে পাইনি। তো আমাদের এখানে নির্ধারিত সময় খুব বেশি ছিল না, আমাদের হয়তো আধা ঘন্টার মতো সময় দেওয়া হয়েছিল। তো ওই আধা ঘন্টার সময় আমরা এখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, সময় কাটিয়ে আমরা আবার আমাদের শিপে ফিরে যাই। তবে এখানে একটি ইনফরমেশন দিয়ে রাখি, যে জায়গাটি থেকে অন্ধকার রাস্তা আমি দেখাচ্ছিলাম, ওই পর্যন্ত এসে গত সপ্তাহে আমাদের এই গাইড বাঘের গর্জন শুনেছিল, তারপর তারা কিন্তু এই বিচে আসেনি, ওখান থেকেই তারা তাদের লোকজন নিয়ে আবার ব্যাক করে। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে এগুলো ফেস করতে হয়নি। তো আমরা ওখান থেকে বের হয়ে একটু
ক্যানেল ক্রুজিং করি। আমরা এই আমাদের যে ছোট যে বোটটি ছিল জাহাজের সাথে, সেই বোটে করে আমরা একটু এই যে জঙ্গলের ভিতরে যে খালগুলো আছে যেখানে আসলে জেলেরা মাছ ধরতে আসে এবং যেখানে বেশ কিছু বিপদের কথাও আমরা মাঝে মাঝে শুনতে পাই, সেই জায়গাগুলোতে আমরা একটু ঘুরি। আলহামদুলিল্লাহ আমরা কোনো বিপদের সম্মুখীন হইনি, তবে দুই পাশের দৃশ্যটি খুব সুন্দর। আশা করি আপনারা আসলে আপনাদেরও খুব ভালো লাগবে, কারণ সকালবেলা এই দৃশ্যটি অত্যন্ত উপভোগ্য ছিল। তো এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি কটকা অফিস পয়েন্ট, যেটা আসলে রিজার্ভ ফরেস্ট এরিয়া। ফরেস্ট অফিসাররা ওখানে থাকেন। আসলে সুন্দরবনের সব জায়গার দৃশ্যই অলমোস্ট সেম, তারপরও জাস্ট বিভিন্ন পয়েন্টে ঘুরে দেখতে বেশ ভালোই লাগে। হরিণ আপনি সব জায়গায় পাবেন, হরিণ, বানর এগুলো আপনি লাইভ সব জায়গায় দেখতে পাবেন। আমরা এখন চলে যাচ্ছি কটকা অফিস পয়েন্ট। ওই জায়গাটা অনেক বড় আর কি, ওখানেও এরকম জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে হয়, বেশ ভালোই লাগে জায়গাগুলো দেখতে। এই যে আমরা এখন দেখতে পাচ্ছি শ্বাসমূল, যেটি আসলে সুন্দরবনের প্রধান বৈশিষ্ট্য, যার কারণে এটিকে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয়। তো আমরা এখান থেকে যাওয়ার পথে একটু চেষ্টা করেছিলাম আমাদের বোটটি একটু আস্তে আস্তে চলে, কারণ সূর্য উঠে যাচ্ছিল। তো সূর্য উঠে যাওয়ার সময় অনেক ক্ষেত্রে এই যে ভাটা চলছিল তখন, এই ভাটার সময় নাকি অনেক সময় কুমির উপরে উঠে মানে রোদ পোহায় আর কি, এরকম আমরা জানতে পেরেছি। তো আমরা দেখতে পাইনি, আমাদের বোট চলছিল। আমরা এখন যাচ্ছিলাম আসলে কটকা অফিস পয়েন্ট যেটাকে বলে। কটকা একটা রিজার্ভ ফরেস্ট এরিয়া আছে যেখানে আমরা যাচ্ছি, ওখানে ফরেস্ট অফিসারদের বাংলো। ওখানেও হরিণ এবং বানর এই দুইটি জিনিস অবশ্য সবসময় দেখা যায়। আর সুন্দরবনের প্রতিটি পয়েন্টের ভিউ অলমোস্ট সেমই থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি এই কটকা অফিস পয়েন্ট, এখানে প্রচুর হরিণ আমরা দেখতে পেয়েছি, প্রচুর বানরও আমরা দেখতে পেয়েছি। এটা একটা বড় এরিয়া, এর সাথেও একটি সি বিচ রয়েছে। এই যে এরিয়াগুলো দেখা যাচ্ছে, আমরা দূর থেকে হেঁটে আসার সময় এখানেও আমরা হরিণ দেখেছিলাম, কিন্তু আমাদের আসার সাথে সাথে তারা একটু দূরে সরে যায়। এখানে হরিণ এবং বানর খুব কাছ থেকে দেখা যায়, তবে কোনোভাবেই তাদের দিকে ঢিল ছুঁড়ে মারা, তাদেরকে ভয় দেখানো এ ধরনের কাজ করা যাবে না, কারণ বড় অঙ্কের জরিমানার সম্মুখীন হতে হবে তাহলে। যাই হোক, আমরা আসছি আমাদের দ্বিতীয় দিনে। তো এই জায়গাটা আমরা এখন শেষ করব, শেষ করে আমরা হিরন পয়েন্টের দিকে রওনা করব ইনশাল্লাহ, যেটা আমি আমার ভিডিওর দ্বিতীয় পার্টে দেখাবো।